গুড মর্নিং। আজকে গতকালে আমি এটা তোমাদের টেলিগ্রাফ চ্যানেলে টেলিগ্রাফে দিয়ে দিয়েছি এই ডকুমেন্টসটা, পিডিএফটা। আশা করি তোমরা যারা টেলিগ্রাফে মেম্বার আছো তারা সকলে পেয়েছো। তো বিষয়টা হচ্ছে টেলিগ্রাফে দিলে তো হবে না, একটু আলোচনা করে দিতে হবে যাতে তোমাদের মেমোরিতে এই বিষয়গুলো ঢুকে যায়। এই যে সংবিধানের যে আমি পিডিএফটা দিয়েছি, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা ডাব্লিউবিসিএস বা আদার্স যে সকল এক্সাম আছে সকলের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো এসো আমরা 125টা প্রশ্ন আসে এখানে, সেগুলো আমরা একটা আলোচনা করে দিই। মন দিয়ে শোনো এবং এই পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং খাতায় লেখার চেষ্টা করবে, ছোট্ট করে অ্যান্সারগুলো লিখে নেবে, তাহলে খুব অনেক বেশি মনে থাকবে। চলে এসো, প্রথম প্রশ্নটি আছে, দেখো, on what date did the Constituent Assembly officially adopt the Indian Constitution? কোন তারিখে এটা অ্যাডাপ্ট হয়েছিল, ভারতীয় সংবিধান কত অ্যাডাপ্ট হয়েছিল? তোমরা জানবে 1949 এ 26 নভেম্বর এটা অ্যাডাপ্টেড হয়েছিল। আর এটাও যে ফুল ফোর্স এটা হয়েছিল, এনফোর্স হয়েছিল, সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। এটা সকলেই তোমরা জানো, তাও একবার পরীক্ষা হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। It was formally adopted on November 26, 1949. How many members of the Constituent Assembly actually signed the final version of the Constitution? এটার অ্যান্সার হচ্ছে কতজন মেম্বার এটাকে সই করেছিল। তার মানে 284 মেম্বার, total of 284 members affix their signatures to the final supreme legal document. ফাইনাল সুপ্রিম ডকুমেন্ট সংবিধানকে মিন করছে। Which landmark Supreme Court case established the doctrine of basic structure? প্রশ্নটা মন দিয়ে দেখো, খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 3 নম্বরটা, কোন ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কোন কেসে মানে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের একটা বিষয় আলোচনা করে, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। এই যে কোর্ট কেসটা আছে, কোর্ট কেসটা দেখো ছোট্ট একটা কেস, কিন্তু এটা বিশাল ভারতবর্ষের সংবিধানকে নাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, ইন দিস 1973 কেস, এটা 73 সালে কেস, কিন্তু এটা তোমার সংবিধানে পাস হয়েছিল এই এটা অ্যামেন্ডমেন্টটা, সেটা হচ্ছে 1976 এ 42 অ্যামেন্ডমেন্টে। দ্য কোর্ট রুল দ্যাট while parliament can amend the constitution it cannot after its basic structure or essential features। অর্থাৎ ভারতবর্ষে যে essential features আছে সেটা ভারতীয় পার্লামেন্ট পরিবর্তন করতে পারে না। তোমরা জানো যে ভারতীয় সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে আর্টিকেল, বলো আর্টিকেল, আর্টিকেল কত? 368। 368 এ সংবিধানের অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা দেওয়া হচ্ছে পার্লামেন্ট। হাউ মেনি টাইমস ওয়াজ দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন অ্যামেন্ডেড? কতবার অ্যামেন্ডেড হয়েছে? কতবার অ্যামেন্ডেড হয়েছে? এটা হচ্ছে অনলি ওয়ান, একবারই হয়েছে। প্রিএম্বল 1976 এ একবারই হয়েছে। সংবিধানে ভারতের যে প্রস্তাবনা সেটা অনলি ওয়ান টাইম। ঠিক আছে, অনলি ওয়ান টাইম, এটা সি অ্যান্সার, একবারই এটা হয়েছে 1976 বাই দ্য 46 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এই যে 42nd অ্যামেন্ডমেন্ট, এটা 1976 এ হয়েছিল। দিস ওয়াজ কল্ড মানে মিনি কনস্টিটিউশন। এত বড় অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এত বড় বিস্তারিতভাবে পড়বে। Which three words were added to the preamble by the 42nd amendment in 1976? দেখো, 3 ওয়ার্ডস, 3টে ওয়ার্ড কিন্তু ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল সেই সময়ে 1976 এ। সেই 3টে তোমার ওয়ার্ড কি? সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এই 3টে আমাদের সংবিধানে। দেখো, সেকুলার কি ভারতবর্ষ তখন থেকে ছিল না? ছিল, কিন্তু সংবিধানে স্বীকৃত ছিল না। ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ, হ্যাঁ,
ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। যখন রাজা আম্বেদকর যখন সংবিধান প্রণয়ন করেছিলেন 284 মেম্বার দিয়ে এটা যখন সিগনেচার হয়েছিল 1950-তে, 1949-এ 26 তোমার নভেম্বরে, সেদিন কিন্তু আমাদের ভারতবর্ষকে সেকুলার হিসেবে ডিক্লেয়ার করা হয়নি। সেদিন কিন্তু সেকুলার ছিল না। কারণ এটা তখন মনে করা হতো যে ভারতবর্ষে তখন সেই সময় একটা বিশাল একটা মনে রাখবে যে আজকে পশ্চিম ভারতবর্ষের যে তুমি মুসলিমের সংখ্যা দেখতে সেটা প্রায় হয়তো 25%, 30% মুসলিম হয়ে গেছে। সেই সময় কিন্তু অনলি 11% মুসলিম ছিল। তাহলে একটা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্রের মতোই একটা ব্যাপারটা ছিল। তখন কিন্তু সংবিধানকে ধর্মনিরপেক্ষ বলা হয়নি। ঠিক আছে, কিন্তু যত দিন গেছে তত তোমার একটা প্রয়োজনীয়তা মনে হয়েছে যাতে সকলেই যাতে আমরা শান্তিভাবে বিরাজ করতে পারি, ভারতবর্ষে থাকতে পারি। তার জন্য কিন্তু ভারতবর্ষের সেকুলার স্টেট হিসেবে 1976-এ ঘোষণা করা হয়। তাহলে এই সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, দিস অ্যামেন্ডমেন্ট হু অলসো চেঞ্জ দ্য ডেসক্রিপশন অফ ইন্ডিয়ান ফ্রম সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক টু এ, আরো তিনটে ঢুকে গেল এখানটাতে, যে তিনটে তোমার আরো তিনটে ঢুকে গিয়ে এটা হয়ে গেল সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। যেন প্রথমে আছে ভারতবর্ষে যে প্রিএম্বল দেখবে সেই প্রিএম্বল এই কথাগুলো লেখা আছে পরপর। হ্যাঁ, সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস, তোমরা জানো ভারতবর্ষে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টা। আর এই ফান্ডামেন্টাল রাইটস গুলো দেওয়া আছে কোথায়? হ্যাঁ, তোমার আর্টিকেল মানে চ্যাপ্টারটা শুরু হয়েছে আর্টিকেল 12 থেকে 35, এই চ্যাপ্টার। এখানে বিস্তারিতভাবে তোমার ফান্ডামেন্টাল রাইটস গুলো দেওয়া আছে। ঠিক আছে। পড়ে দিই। There are 6 categories of fundamental rights: right to equality, right to freedom, right against exploitation, right to freedom of religion, cultural educational rights and right to constitutional remedies। ঠিক আছে। তাহলে এই কতগুলো রাইটস আমাদের রয়েছে। রাইট টু ইকুয়ালিটিস রয়েছে তোমার আর্টিকেল তোমার 15 থেকে 18। ঠিক আছে, আর্টিকেল 15 থেকে 18। রাইট টু ফ্রিডম আছে 19 থেকে 22। রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন আছে 23-24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আছে তোমার 25 থেকে 28। সব মুখস্থ করে রাখবে। কালচারাল এডুকেশনাল রাইটস আছে। ঠিক আছে, এটা হচ্ছে 29 থেকে 30। আরেকটা ছিল 31। এই 31টা কিন্তু এখন নেই। হ্যাঁ, এটা ছিল রাইট টু প্রপার্টি। এটা ছিল রাইট টু প্রপার্টি, এটা নেই এখন। এটা এখন রাইট টু প্রপার্টি নেই, এটা ডিলিটেড। ডিলিটেড বলবো না, এটা অ্যামেন্ডেড হয়েছে। হ্যাঁ, ডিলিটেড নট ডিলিটেড, ইট ইজ অ্যামেন্ডেড হয়েছে। এটা চলে গেছে, এটা চলে গেছে 300A তে। এটা অনলি লিগ্যাল রাইট হয়েছে। হ্যাঁ, প্রপার্টি এখন ফান্ডামেন্টাল রাইটস নয়। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস হচ্ছে তোমার হচ্ছে আর্টিকেল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি এই আর্টিকেলটা কিন্তু তোমাদের মানে ভেরি আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে 32। এই ম্যান্ডামাস সিটোরা এই জিনিসগুলো ব্যাপারগুলো এখানটাতে আছে। হুইচ আর্টিকেল প্রোভাইড দ্য রাইট টু ফ্রিডম, এই রাইট টু এডুকেশন। দেখো রাইট টু এডুকেশন হচ্ছে তোমার 21A। নতুন এটা অ্যাড হয়েছে, তোমরা জানো। এটা রাইট টু এডুকেশন, এটা আমাদের ছিল না। হ্যাঁ, এটা আর্টিকেল 21A তে যোগ হয়েছে। Double jeopardy means a person cannot be convicted for same offense more than once। ঠিক আছে, ডবল জিওপার্ডি, একটা অপরাধের জন্য কিন্তু একজনকে ডবল শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে, এটা ডবল জিওপার্ডি। This protection is key component of Article 20
রিগার্ডিং কনভিকশন অফ অফেন্সেস। নেক্সট চলে এসো, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কন্টেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এটা হচ্ছে পার্ট 4 এ আছে, ঠিক আছে, পার্ট 4, এটা হচ্ছে বি অ্যান্সার, পার্ট 4 এ আছে। হ্যাঁ, পার্ট 4 এ কি আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিস, ঠিক আছে, পার্ট 4 এ আছে। এটা হচ্ছে 36 থেকে আছে, 36 থেকে 51 পর্যন্ত। 36 থেকে লেখা আছে দেখো 36-51। আর 51 এতে আমাদের অন্য একটা জিনিস যোগ করা হয়েছে, আমাদের, হ্যাঁ, আমাদের কর্তব্য, আমাদের ফান্ডামেন্টাল যে তোমার কর্তব্য আছে, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর মধ্যে আছে, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর মধ্যে 51 এতে আছে। এরপর ফান্ডামেন্টাল ডিউটি যে বললাম তোমাদেরকে, ওই অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বেসড অন দ্য রেকমেন্ডেশন হুইচ কমিটি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা মহারাষ্ট্রের শরণ সিং কমিটিতে আমাদের ডিউটিসগুলো ঢোকানো হয়েছে 1976-এ। এই যে তোমাকে বললাম যে 51 এতে, এটা 51 এতে আগে ছিল 51, যখনই দেখো 22 নাম্বার বসেছে না, তখন জেনারেল এটা পরবর্তীকালে অ্যামেন্ডেড হয়েছে, ঠিক আছে। এই যে 30 এ বললাম, তাহলে 30-তে অ্যাকচুয়ালি প্রপার্টি ছিল, লিগ্যাল রাইট, তার মধ্যে 30 এ 300 এ হয়ে গেল, 300 এ হয়ে গেল, সেরকম 51 এ হয়ে গেল। এখানে জানবে যে এখানে 1976-এ শরণ সিং কমিটির মাধ্যমে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস গুলো এখানে ঢোকানো হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস 10টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, পড়ে নেবে। What is required quorum to constitute a meeting either house of the parliament? মনে রাখবে 1/10। ভারতবর্ষের পার্লামেন্টে যদি তোমার লোকসভা এবং রাজ্যসভায় যে তোমার মিটিং হয়, সেখানে মেম্বার যতক্ষণ তোমরা জানো যে লোকসভাতে মেম্বার আছে, লোকসভার মেম্বার হচ্ছে 542, এটা, হ্যাঁ, 542 থেকে 550, এইটা 50 পর্যন্ত হবে, 26 সাল পর্যন্ত। এই 26 সাল পর্যন্ত কিন্তু এই রেঞ্জটা থাকবে, পরবর্তী তোমরা জানো অ্যামেন্ডমেন্ট হবে এটা, এই জন্য প্রপোজাল পর্যন্ত উঠেছে এটা। এটা তোমার 850 হয়ে যাবে। হ্যাঁ, ভারতবর্ষের যে তোমার জনসংখ্যা বেড়েছে, তাতে পরবর্তীকালে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রপোজ হয়ে গেছে যে এইটা অ্যামেন্ডমেন্ট করে তোমার 850 মেম্বার্স করা হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আর যেটা বলছিলাম 1/10 হলে কোরাম হবে, মানে এদের মধ্যে যদি 55 জন মেম্বার প্রেজেন্ট থাকে তাহলে কোরাম হয়ে যাবে, তাই না। আর রাজ্যসভার মেম্বার কত, রাজ্যসভার মেম্বার হচ্ছে তোমার 250, তার মধ্যে আমার 25 জন মেম্বার যদি থাকে 10%, 1/10 মানে 10%, তাহলে যা থাকে তাহলে কোরাম হয়ে যাবে, অনেক থাকে মেম্বার। হু অ্যাক্ট দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান রাজ্যসভা, তোমরা জানো রাজ্যসভা এক্স অফিসিয়াল চেয়ারম্যান যে প্রেসিডেন্ট, বেশি বলবো না এটাতে। আন্ডার আর্টিকেল 123, হ্যাঁ, হু হ্যাজ দ্য পাওয়ার টু প্রমালগেট অর্ডিন্যান্স করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের আছে। সেকশনটার আর্টিকেলটা শুধু মনে রাখবে 123 সেকশন। অর্ডিন্যান্স মানে জানো, হঠাৎ করে যদি পার্লামেন্ট সেশনে নেই, পার্লামেন্টে আইন তৈরি করা সেই সময় সম্ভব নয়, কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমে অস্থায়ী একটা আইন তৈরি করা হয়, যেটা পরবর্তীকালে সেটাকে পার্লামেন্টে যদি পাস হয়ে যায় সেটা আইনটা বলবৎযোগ্য থাকে, নয়তো 6 মান্থ ওটা ভ্যালিড থাকে। হুইচ আর্টিকেল এস্টাবলিশ দ্য অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তোমরা এই অডিটর কন্ট্রোলার জেনারেল তোমাদের অনেক অনেক আগেও বলেছি এটা, যে এটা আছে তোমার এই আর্টিকেলগুলো সিএজি, এই আর্টিকেলগুলো সিএজির আর্টিকেল। দ্য ন্যাশনাল অ্যান্থেম কেস, হ্যাঁ, এটা ছিল ব্রিজ এমানুয়েল ভার্সেস স্টেট অফ কেরালা রিভল্ট অ্যারাউন্ড দ্য হুইচ রাইট, এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। দ্য কোর্ট protected children who refuse to sing the anthem due to their religious belief as they remain respectful by standing silent, ঠিক আছে। অনেক সময় কি হয় দেখো, ন্যাশনাল এনথেম আমাদের আছে, ন্যাশনাল এনথেম ধরো আমাদের বাঙালিদের দ্বারা যে ন্যাশনাল এনথেম আছে, তোমার জাতীয় যে অ্যানথেম রয়েছে আমাদের, সেটা হচ্ছে বন্দে মাতরম। তো বন্দে মাতরম কিন্তু এই যে জাতীয় যে অ্যানথেম আছে সেটা সকলের পক্ষে গাওয়া সম্ভব নয়, সমস্ত জাতির পক্ষে গাওয়া সম্ভব নয়, তার জন্য একটা কেস হয়েছিল, হ্যাঁ, কেরালাতে।
হ্যাঁ, তার জন্য দেখবে এই যে কোর্ট কেস হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যেহেতু সকল ধর্মের পক্ষে এইটা কিন্তু গাওয়াটা সম্ভব নয়, কারণ একটা উচ্চারণের ব্যাপার আছে, এটা বলার শিক্ষা দিলে অবশ্যই গাইতে পারবে, তো বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রে, হ্যাঁ, তখন লেখা আছে রেসপন্সিবিলিটি বোথ দ্য ইউনিয়ন সরি ন্যাশনাল অ্যান্থেম কেস, এটা হচ্ছে রিভলভ অ্যারাউন্ড হুইচ রাইট, এটা হয়ে গেল তো ফ্রিডম অফ স্পিচ, দ্য কোর্ট প্রোটেক্টেড চিলড্রেন, এই যে চিলড্রেনের কথাটা এখানে মেন জিনিস, হ্যাঁ, হু রিফিউজেস টু সিং অ্যান্থেম, হ্যাঁ, রিফিউজেস সিং, কিন্তু তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডিং সাইলেন্স থাকতে হবে, দাঁড়িয়ে থাকে সাইলেন্স থাকতে হবে, তুমি গাইতে না পারো কিন্তু তোমার সাইলেন্স থাকতে হবে। হুইচ আর্টিকেল অ্যালাউজ দ্য সুপ্রিম কোর্ট টু গ্রান্ট স্পেশাল লিভ টু আপিল, এটা হচ্ছে তোমার আর্টিকেল 136, this gives Supreme Court discretionary power to appeals from one court to or tribunal in India. এরপর চলে এসো, which constitutional amendments is known as ট্রিপল তালাক কেস। ট্রিপল তালাক কেস তোমরা রিসেন্ট হয়েছে, তোমরা জানো এটা ট্রিপল তালাক কেস, হ্যাঁ, এটা হচ্ছে সাইরা বানু, হ্যাঁ, ট্রিপল তালাক কেস হচ্ছে সাইরা বানু ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট এটা, হ্যাঁ, আর্টিকেল 14 আর্টিকেলের রাইট টু ইকুয়ালিটি এর মধ্যে পড়ে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ দ্য প্রোভালগেশন অফ প্রেসিডেন্ট রুল, হ্যাঁ, ম্যাক্সিমাম হচ্ছে 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স, কোনো রাজ্যে কোনো জায়গাতে রাজ্যে হতে পারে, দু তিনটে রাজ্যে মিলেও হতে পারে, তাও 3 বছরের বেশি প্রেসিডেন্ট রুল থাকতে পারে না, তা অবশ্য এক্সটেন্ডেড করা যায়। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ স্পেশালি উইথ ইমার্জেন্সি প্রভিশনস, এমার্জেন্সি প্রভিশন হচ্ছে কোন পার্টে, পার্ট 8, 8 পার্ট, সরি 18 পার্টে, ঠিক আছে, হ্যাঁ, এমার্জেন্সি হচ্ছে তোমার এখানে হচ্ছে 3টে এমার্জেন্সি আছে, একটা 3টে মূল এমার্জেন্সিটা বলে দিচ্ছি, একটা ন্যাশনাল এমার্জেন্সি, 356 হচ্ছে তোমার স্টেট এমার্জেন্সি, আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই দুটো আমাদের এমার্জেন্সি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই 360 এখনো হয়নি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি একবারও হয়নি, এটা মনে রাখবে। সবচেয়ে বেশি হয়েছে 356, এটা ডিটেলস পড়লে ডিটেলসটা জানতে পারবে 355 এ কি বলা আছে, ঠিক আছে, ডিটেলস আছে 52 থেকে 60 পর্যন্ত। allow the government to handle abnormal situations like war and financial stability. The power of judicial review allows the Supreme Court to কি করে, রিজেক্ট লস ফাউন্ড টু বি আনকনস্টিটিউশনাল। তুমি মনে রাখবে, ভারতের পার্লামেন্ট কিন্তু সুপ্রিম অথরিটি হচ্ছে, ভারতের পার্লামেন্ট কিন্তু সুপ্রিম অথরিটি হচ্ছে কিন্তু আইন তৈরি করা, আইন তৈরি করবে কে, ভারতের পার্লামেন্ট, লোকসভা এবং রাজ্যসভা মিলে আমার রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেলে সেটা আইন তৈরি করতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জুডিশিয়াল রিভিউ বলে একটা ক্ষমতা তোমার সুপ্রিম কোর্টের আছে, যদি কোনো আইন সংবিধান বহির্ভূত হয় তাহলে সেই আইনটাকে আইনটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করতে পারবে সুপ্রিম কোর্ট। তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়ে যদি আইন করতে হয় তাহলে ওই বিষয়ে অ্যামেন্ডমেন্ট করে তোমাকে আইন তৈরি করতে হবে। চলে এসো 21, হুইচ শিডিউল অফ কনস্টিটিউশন স্পেসিফাই ইউনিয়ন স্টেট অ্যান্ড কনকারেন্টলি ইজ ভেরি ভেরি 7 শিডিউল, মনে রাখবে 7 শিডিউল, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু অ্যাপয়েন্টস দ্য গভর্নর অফ স্টেট, এটা প্রেসিডেন্ট গভর্নর অ্যাপয়েন্ট করে। আর্টিকেল এই যে আগে আলোচনা করলাম রাইট টু প্রপার্টি, এটাকে এখন কনস্টিটিউশনাল রাইট বলা হয়, মনে রাখবে কনস্টিটিউশনাল রাইট, ঠিক আছে, আমি যেটা 31-এ ছিল এখন সেটা কনস্টিটিউশনাল রাইট, ফান্ডামেন্টাল রাইট নয়। হুইচ আর্টিকেল ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস, আর্টিকেল 1, ভারত, হ্যাঁ, ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে আর্টিকেল 1-এ। কোন আর্টিকেল কোথায় আছে দেখো, এই আর্টিকেলটা হচ্ছে, এই আর্টিকেল এইটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে তোমার সিটিজেনশিপ, এইখান থেকে শুরু হচ্ছে সিটিজেনশিপ, 5 নাম্বারটা হচ্ছে সিটিজেনশিপ, ঠিক আছে। আর্টিকেল 14 তোমরা পড়লে রাইট টু ইকুয়ালিটি, হ্যাঁ, আর 360 পড়লে অ্যামেন্ডমেন্ট, এই সমস্ত জিনিস যদি একসাথে বলতে পারো সেই জিনিসগুলো একটা দখল নিয়ে আসবে অ্যামেন্ডমেন্ট। What type of majority is required to amend most provisions of the Constitution under Article 366? A special majority লাগবে।
দেখো রিসেন্ট যেটা হয়ে গেল ভারতবর্ষে, রিসেন্ট একটা পার্লামেন্টের সভা ছিল 3 দিন আগে, সেখানে উইমেন্স বিল এসেছিল, যেখানে 33% উইমেন রিজার্ভেশনের কথা বলা হয়েছিল লোকসভা রাজ্যসভা সিটের ক্ষেত্রে নির্বাচনে। ঠিক আছে, সেই বিলটা আনা হয়েছিল, কিন্তু বিজেপি সরকার বিলটা এনেছিল, সেখানে তোমার এর ফরে পড়েছিল, সংখ্যাধিক্য ছিল, মোর দেন 50% ছিল, কিন্তু মেজরিটি হয়নি, স্পেশাল মেজরিটি হয়নি, অর্থাৎ 2/3 হয়নি। ঠিক আছে, 2/3 না হওয়ার জন্য কিন্তু বিলটি রিজেক্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে যে এটা স্পেশাল মেজরিটি চাই। এটা আমার প্রথম প্রশ্ন এরকম ছিল, এটা সংক্ষেপে ছিল কনস্টিটিউশন ইজ কি, এটা হচ্ছে সুপ্রিম ল। ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেড অন, দেখো অ্যাডাপ্টেড হয়েছিল 26 নভেম্বর। ঠিক আছে, আচ্ছা, লেংদিয়েস্ট কনস্টিটিউশন হচ্ছে ভারতবর্ষের সংবিধান, ইন্ডিয়ার সংবিধান হচ্ছে সবচেয়ে লেংদিয়েস্ট কনস্টিটিউশন। 4 নম্বর হচ্ছে দেখো পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে ইন্ডিয়াতে, পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে। 5 নম্বর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ এক্সিস্টেড ইন্ডিয়া, ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ মনে রাখবে। এই কান্ট্রিগুলোতে ডাবল সিটিজেনশিপ আছে। ডাবল সিটিজেন বলতে কি বোঝে, যেন আমরা ভারতবর্ষের নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন, উই আর অল ইন্ডিয়ান সিটিজেন, but I am not citizen of West Bengal, I am not citizen of Bihar, I am not citizen of Odisha, but I am citizen of India. কিন্তু ইউএস এর ক্ষেত্রে, হ্যাঁ, সামওয়ান ইজ সিটিজেন অফ ইউএসএ, সামওয়ান ইজ সিটিজেন অফ তোমার কি বলে, যে কোনো একটা ইয়ে বলো, নিউ ইয়র্ক একটা স্টেট, তাহলে সে একটা রাজ্যেরও সিটিজেন হয়, সেই দেশেরও সিটিজেন, তাহলে ডুয়াল সিটিজেনশিপ আছে। জুডিশিয়াল রিভিউ মিনস কি করতে পারে, জুডিশিয়াল রিভিউ হচ্ছে ইনভ্যালিডেশন করতে পারে, কোন আইনটি যে সুপ্রিম কোর্ট দেখলে ইনভ্যালিডেশন করতে পারে। 123 ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোথায় আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল আছে পার্ট 4, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি হচ্ছে পার্ট 4। হ্যাঁ, আর্টিকেল এখনই বলে দিলাম 35 থেকে 51 পর্যন্ত, আর 51 এতে আছে ডিউটিস। 8 হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস আর ইন, দেখো ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কোথায় আছে, আছে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে পার্ট 4 এ আছে, এটা ভুল অ্যান্সার হয়ে গেছে, না সরি ঠিকই আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে পার্ট 4 এ, এটা ফান্ডামেন্টাল রাইটস আছে 4 এ। ঠিক আছে, এডাল্ট সাফ্রেজ মিনস মানে হচ্ছে তোমার ভোটিং রাইট, এডাল্ট সাফ্রেজ মানে হচ্ছে ভোটিং রাইট, এডাল্ট সাফ্রেজ মানে হচ্ছে ভোটিং রাইট। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এনশিওর কি করে, জাস্টিস, ফেডারালিজম, ডেমোক্রেসি, তাহলে ডি অ্যান্সার এখানে। এরপর চলে এসো এই দিকটাতে, চলে আসি কি আছে এই পৃষ্ঠাতে। 11 ফ্লেক্সিবল কনস্টিটিউশন মিনস, হ্যাঁ, হচ্ছে ফ্লেক্সিবল হচ্ছে ইজিলি অ্যামেন্ডেড। হ্যাঁ, কিছু কিছু ভারতবর্ষে ফ্লেক্সিবল রিজিড দুটোই, ভারতবর্ষের সংবিধান হচ্ছে ফ্লেক্সিবল এবং রিজিড। ভারতবর্ষের যে মূল পার্ট আছে, ভারতবর্ষের যে সংবিধানের যে মূল থিমটা আছে, সেটা অ্যামেন্ড করতে পারবে না, খুব রিজিড। ঠিক আছে, কিন্তু কিছু কিছু পার্ট আছে যেগুলো খুব ইজিলি, হ্যাঁ, সংখ্যার দিককে ভোটাধিক্যে পার্লামেন্টে পাস হয়ে গেলে সেটা অ্যামেন্ড করা যায়। যেমন কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে হবে, ঠিক আছে, সেটা সামান্য তোমার 50%-এর বেশি ভোটাধিক হলে সেটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। রিজিড ফিচার রিলেট টু কি আছে, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। ডিপিএসপি আর, ডিপিএসপি আর হচ্ছে তোমার নন জাস্টিসিয়েবল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিস, এটা যে ডিপিএসপি নন জাস্টিসিয়েবল। এই কথাটা মানে কি, জাস্টিসিয়েবল আর নন জাস্টিসিয়েবল এই দুটোর কথা মানে হচ্ছে যে ধরো আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে আর ফান্ডামেন্টাল ডিউটিস আছে, তাই না, আর ফান্ডামেন্টাল তোমার আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিস আছে। তাই ডাইরেক্টিভ স্টেট পলিসি রাজ্যগুলোকে বলা আছে তোমরা এই কাজগুলো করবে জনগণের নাগরিকের সুবিধার জন্য, তোমাকে এই সকল কাজগুলো, সংস্কারগুলো, পঞ্চায়েত, পৌরসভা এদের মাধ্যমে এইসব কাজ তোমাকে করতে হবে। ঠিক আছে, কিন্তু এই সকল কাজ যদি কোনো রাজ্য, কোনো সংস্থা করতে না পারে, সেটা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। কিন্তু তোমার যদি জাস্টিসিয়েবল নয়, কিন্তু তোমার যদি ফান্ডামেন্টাল রাইটে কেউ হাত দেয়, অর্থাৎ তোমার তোমার আর্টিকেল 12 থেকে, হ্যাঁ, আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত যা বলা আছে এক্সেপ্ট 31,
এখানে যদি কেউ যদি তোমার যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু অ্যাজ পার আর্টিকেল 32 অনুসারে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে তুমি আপিল করতে পারবে। ঠিক আছে, তাহলে জাস্টিসিয়েবল বলে ওটাকে। কিন্তু এখানে যদি কেউ কিছু কাজ না করে, কোনো ঘাটতি থাকে, তাহলে জাস্টিসিয়েবল হবে না। দ্যাট ইজ নন জাস্টিসিয়েবল। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কি ফেডারেল উইথ ইউনিয়ন টেরিটরি, ফেডারেল ইন ইউনিটারি বায়াস। ঠিক আছে, ভারতবর্ষে সমস্ত রাজ্যগুলি সংবিধান মেনে চলতে হয়। সেখানে মনে রাখবে ফেডারেল সিস্টেম রয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা অনেক বেশি। পাওয়ার সেপারেশন মিনস হচ্ছে ব্যালেন্স করা। প্রিয়েম্বল স্টার্টস উইথ, দেখো, উই দা পিপল অফ ইন্ডিয়া, তাই না? এখানে শুরু হয়েছে, প্রিয়েম্বলটা কি দিয়ে শুরু হয়েছে? উইথ দ্য পার্লামেন্ট, উইথ দ্য গভর্নর, উইথ দ্য জুডিশিয়ারি, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রিয়েম্বল হয়েছে জাস্টিস ইনক্লুডস অল, এগুলো সমস্ত জাস্টিস, হ্যাঁ, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই প্রিয়েম্বলে আছে। 18 লিবার্টি ইনক্লুডস থট এক্সপ্রেশন ওয়ারশিপ অল, এগুলো এই তিনটে মিলে হচ্ছে লিবার্টি। আমার এক্সপ্রেশন করার বা চিন্তা ভাবনা করার, ওয়ারশিপ করার সমস্ত আমার ইয়ে থাকা লিবার্টি আছে। 19 হচ্ছে তোমার ইকুয়ালিটি মিনস স্ট্যাটাস, অপরচুনিটি, বোথ, নান, এই যে বোথ, আমাকে স্ট্যাটাস অপরচুনিটি দুটোই আমার থাকবে, সেটা হচ্ছে ইকুয়ালিটি। ফেটার্নিটি মিনস হচ্ছে তোমার ইউনিটি, ফেটার্নিটি আমরা সকলের ভাই ভাই, ভারতবর্ষে আমার ব্রেন আমরা, তাই না? ভারতবর্ষে আমার যত আমরা আছি একত্রিত আর কি, ইউনিটি আমাদের স্ট্রেংথ। সভারেন, সভারেন মানে হচ্ছে তোমার সার্বভৌম, ইন্ডিপেন্ডেন্ট। আমরা কোনো দেশের প্রেসারে কাজ করি না, কোনো দেশ আমাদেরকে চাপিয়ে দিতে পারে না কোনো কাজ, আমরা সভারেন, আমরা স্বাধীন। সোশ্যালিস্ট মানে হচ্ছে তোমার কি ইকুয়ালিটি। সেকুলার মানে হচ্ছে কি ইকুয়াল রেসপেক্ট, আমাদের সমস্ত ধর্মের প্রতি সমান সম্মান আছে সংবিধানে। ডেমোক্রেটিক মিনস কি? ডেমোক্রেটিক পিপল রুল, ডেমোক্রেটিক জনগণের শাসন। 25 কি আছে, চলে যাই পরে। রিপাবলিক মেন হচ্ছে ইলেক্টেড হেড, আমাদের যে রিপাবলিক মিনস হচ্ছে ইলেক্টেড হেড। এখানে যে এখানে সবসময় মনে রাখবে, এখানে প্রেসিডেন্টের কথা বলা হয়। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের দেশের হেড। এই প্রেসিডেন্ট কিন্তু একজন, হ্যাঁ হ্যাঁ, হেড আমাদের ইলেক্টেড হয়। প্রিয়েম্বল অ্যামেন্ডেড বাই, প্রিয়েম্বল অ্যামেন্ড, যে কোনো অ্যামেন্ডমেন্ট কিন্তু 368 হয়, এটা মনে রাখবে। এই 367 এখন আর নেই, এটা অ্যামেন্ডেড হয়ে গেছে, এটা অ্যামেন্ডেড হয়ে গেছে। কোথায় হয়েছে না, এটা আর্টিকেল 370 বিশেষ ক্ষমতা দেওয়া ছিল জম্মু এন্ড কাশ্মীরকে, এটা এখন আর নেই, বিশেষ ক্ষমতা ওদের এখন নেই, এটা তুলে দেওয়া হয়েছে। তোমরা জানো এগুলো সমস্ত আমি আগে বলেছি। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাডেড, এই 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 সোশ্যালিস্ট কথাটা অ্যাড করা, তিনটে কথা অ্যাড করা হয়েছে, তোমরা দেখলে সোশ্যালিস্ট তার মধ্যে রয়েছে, হ্যাঁ। আর ছিল তোমার ওই কি বলে ইন্টিগ্রিটি ছিল, আর ছিল তোমার ইয়েটা সেকুলার ছিল। সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, তিনটে যোগ করা হয়েছিল। প্রিয়েম্বল ইজ একটা গাইড, প্রিয়েম্বল হচ্ছে একটা গাইড, নট ল, নট শিডিউল, নট রুল। সোর্স অফ পাওয়ার হচ্ছে জনগণ, আমাদের দেশের সোর্স অফ পাওয়ার হচ্ছে জনগণ, জনগণই শেষ কথা হলো। অ্যাডাপশন ডেট, ভারতের সংবিধান কবে অ্যাডাপ্ট হয়েছিল? 26শে নভেম্বর। প্রিয়েম্বল ইজ নট এনফোর্সেবল, ঠিক আছে। 32 ইন্টিগ্রিটি অ্যাডেড, ইন্টিগ্রিটি কখন অ্যাড করা হয়েছিল? বললাম তোমাকে, ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট অ্যান্ড তোমার হচ্ছে সেকুলার, এই তিনটে 76 42 অ্যামেন্ডমেন্টে, এটা 42nd অ্যামেন্ডমেন্টে যোগ করা হয়েছিল। প্রিয়েম্বল হেল্পস ইন, প্রিয়েম্বল ইন্টারপ্রিটেশন করতে হেল্প করে, ইন্টারপ্রিটেশন করতে হেল্প করে। ফেটার্নিটি রিলেটস টু, হ্যাঁ, আমরা এগুলো আগে পড়ে নিয়েছি। 35 দেখে সোল অফ কনস্টিটিউশন হচ্ছে কে? প্রিয়েম্বল। সোল অফ কনস্টিটিউশন প্রিয়েম্বল করা, এটা ফান্ডামেন্টাল রাইটস, সংক্ষেপে লেখা আছে ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্ট পলিটিক্যাল জুডিশিয়ারি। আর অ্যান্সার হচ্ছে তোমার এখানে বি, প্রিয়েম্বল। বেসিক স্ট্রাকচার মিনস কি? এখানে বেসিকটা, কেসটা কোন বেসিকটাকে, কেশবানন্দ ভারতী কেস আর কেরালা কেসের মধ্যে বেসিক, এটা মনে রাখবে, এই কেসটা জড়িত ছিল কেশবানন্দ ভারতী কেস। হ্যাঁ, এটা কেশবানন্দ ভারতী কেসটা কত সালে হয়েছিল? 1973 হয়েছিল, এবং সংবিধান সংশোধন করা হয়েছিল 1976-এ। এই দুটো সাল মনে রাখবে, পড়তে বুঝতে হবে। পার্লামেন্ট অ্যামেন্ড কি বলে? নাথিং অ্যামেন্ড করতে পারে, এভরিথিং করতে পারে, উইথ লিমিট করতে পারে, দেখো উইথ লিমিট হবে অ্যান্সারটা, কারণ সমস্ত কিছু অ্যামেন্ড করতে পারে না। তাহলে অ্যামেন্ড করতে গেলে ভারতবর্ষের সংবিধানটাকে পরিবর্তন করতে হবে প্রথমে।
রুল অফ ল হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার ভারতবর্ষে। ঠিক আছে, চলে এসো এরপরে। ডেমোক্রেসি হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার ভারতবর্ষে। সেকুলারিজম হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে, মনে রাখবে, খুব সংক্ষেপে দেওয়া আছে। সেপারেশন অফ পাওয়ার্স এনশিওর হচ্ছে ব্যালেন্স। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। ফ্রি ইলেকশনস আর হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। ওয়েলফেয়ার স্টেট হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। সুপ্রিম অফ কনস্টিটিউশন হচ্ছে তোমার, এটাও বেসিক স্ট্রাকচার। এর জাস্ট সংক্ষেপে তোমার জানার জন্য দিয়েছি এগুলা। হচ্ছে তোমার, আচ্ছা, ভার্ডিক্ট কেস হচ্ছে তোমার, হচ্ছে কি কেস বলার মধ্যে একটা ভার্ডিক্ট কেস। বেসিক স্ট্রাকচার ডিফাইন, আনডিফাইন, বেসিক আনডিভাইডেড, আনডিফাইন। পার্লামেন্ট পাওয়ার লিমিটস বাই, পার্লামেন্টে পাওয়ার লিমিটস করে প্রেসিডেন্ট। ফেডারেলিজম ইজ হচ্ছে তোমার বেসিক স্ট্রাকচার। অ্যামেন্ডমেন্ট ডিস্ট্রয়িং স্ট্রাকচার ইজ বি, ইনভ্যালিড। অনেক জিনিস ডিটেলস ব্যাখ্যা করা না থাকলে বুঝতে পারো না, কারণ আমাকে রেডি হতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি। আমি 50টা হয়ে গেল, তাহলে আজকে আমি এখানে রাখছি। ঠিক আছে, বাকি 50টা আমি পরের দিন করে দেবো। সবচেয়ে বেশি মূল প্রশ্ন ছিল তোমার প্রথম যে 50 ছিল, 25টা ছিল, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আর বাকি যেগুলো জিনিস কেন এই কথাগুলো বলা হচ্ছে, ঠিক আছে, সেগুলো তোমার গুগল সার্চ করেও জানতে পারবে, যেহেতু ডিটেলসে দেওয়া নেই। বেসিক স্ট্রাকচার কাকে বলে, ঠিক আছে, কেন এই জিনিসগুলোকে তোমার কি বলে এনফোর্সেবল বলা হচ্ছে, নন এনফোর্সেবল বলা হচ্ছে, এগুলো তোমাকে একটু পড়লে, যেহেতু তোমাদের আর্ট ব্যাকগ্রাউন্ড নয়, সবারই হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড। যারা বিসিএস দেবে তারা কম্বাইন সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ঠিক আছে, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস দেবে, তাদের ক্ষেত্রে একটু বোঝা অসুবিধা হবে, কারণ তাদের বেসিক জিনিসগুলো সংবিধানে ছিল না। ঠিক আছে, এখানে দেখবে যে জিনিসগুলো লেখা আছে, সংক্ষেপে লোকনাথ, এফআর নট অ্যামেন্ড, লোকনাথ ভারতীয় শঙ্করী প্রসাদ অ্যামেন্ডমেন্ট ভ্যালিড ছিল, মেনকা গান্ধী এক্সপেন্ডেড লিবার্টি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই সমস্ত কিছু সংক্ষেপে দেওয়া আছে। এই আর্টিকেলগুলো তোমরা পড়লে ডিটেলসে জানতে পারবে। হ্যাঁ, এই যে আর্টিকেলগুলো দেওয়া আছে এখানটাতে, দেখো এই যে ইকুয়ালিটি বলা আছে, 14 বলা আছে। হ্যাঁ, এখানে নো ডিসক্রিপশন করা যায় না, বলা আছে জবের ক্ষেত্রে তোমার সকলকে ইকুয়াল দেওয়া আছে। এসসি এসটি ওবিসি ইকুয়ালিটি দেওয়া আছে। আনটাচেবিলিটির কথা বলা আছে 17তে। টাইটেলস তোমার এখন দেওয়া যাবে না, রাজ বাহাদুর, বাঘ বাহাদুর, শির বাহাদুর, দাদা বাহাদুর, যা কিছু আগে টাইটেল ছিল জমিদার আমাদের সমস্ত উঠিয়ে দেওয়া হয়েছে। এখন কোনো টাইটেল দেওয়া হয় না, এখন রত্ন দেয়, ভারত রত্ন। হ্যাঁ, তারপর তোমার কি বলে, তোমার বিভূতিভূষণ, রত্ন, বিভিন্ন রকম, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এগুলো দেওয়া হয়। এখন কিন্তু টাইটেল আনে, রাগ বাহাদুর, বাঘ বাহাদুর, এইসব বাহাদুর টাইপের টাইটেল এখন দেওয়া হয় না। আর্টিকেল হচ্ছে 19 ফ্রিডম অল ফ্রিডম কথা বলা আছে। 21 লাইফের কথা বলা আছে। 32 রেমিডির কথা বলা আছে। এইভাবে কিন্তু, হ্যাঁ, ফ্রিডম অফ আর্টিকেল দেওয়া আছে, ফ্রিডম অফ রেস্ট্রিকশন, এগুলো আর্টিকেলগুলো, এইগুলো হচ্ছে কিন্তু ইকুয়ালিটি, ইনক্লুড সিকিউরিটি, প্রোটেকশন, এই সমস্ত সংস্থাগুলোর কথাগুলো লেখা আছে। এগুলো ডিটেলসে পড়তে গেলে এই সমস্ত জিনিসগুলোকে ঘেটে একটু বার করলে তোমার আরো ভালো হবে। ঠিক আছে, তবে এই ডিটেলসগুলো আমি এখন টাচ করে গেলাম, এগুলো পরবর্তীকালে আর কি বিশদভাবে তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, আজকে আমি এখানেই রাখছি। ধন্যবাদ। আর পড়াশোনা করো খুব। আর যারা এই আমার নোটস কিনতে চাও, তারা অবশ্যই আমাকে ইয়ে করবে, মেসেজ করবে। আর টেলিগ্রাম চ্যানেলে আমি এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ।